এদিকে নির্বাচন নিয়ে ভারতের নাটকীয় অবস্থান। যে কোনো মুহূর্তে বানচাল হবে নির্বাচন। হঠাৎ একই তথ্য দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেষ মুহূর্তে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। কেউ আশঙ্কা করছেন যে শেষ মুহূর্তে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। তাহলে কি ইউনূস সরকার থাকবেন? অনেকে বলছেন যে না, ইউনূস সরকার থাকবেন, অন্য সরকার আসবে। অন্য সরকার এসে নির্বাচন দেবে, কিন্তু সেটা আরো 6 মাস 1 বছর পরে হবে। আসিফ নজরুল আজকে স্বীকারই করে নিলেন যে বিদেশিরা এখনো ভোটের একদিন আগেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সবাইকে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কথা বলছে। আওয়ামী লীগ বিদেশের থেকে এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন, আসিফ নজরুলরা যারা আছেন, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছেন, সেই অভিযোগ তিনি করছেন। 12 তারিখের নির্বাচনে ভারতের অবস্থান নাটকীয় মোড় নিল। 6 থেকে 7 জন না, মোট 13 জন উপদেষ্টা এবং পুলিশ কর্মকর্তা সহ তারা এই লাল পাসপোর্ট জমা দিয়েছে এবং তারা বাইরে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য সবকিছু বন্দোবস্ত করে ফেলেছে। তাদের সবাইকেই কি এরকম করে পালিয়ে যেতে হবে যদি জামায়াতে ইসলামী বিজয় লাভ না করে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের হঠাৎ পদত্যাগ কি এরই প্রমাণ? কোন দেশে চলে যাচ্ছেন উপাচার্য? পরিস্থিতিটা কি এতটাই জটিল হয়ে উঠেছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বিশ্বব্যাপী দুর্নীতির যে রিপোর্ট দিয়েছে তাতে লজ্জা থাকলে নোবেল বিজয়ী এই যে আমাদের অধ্যাপক প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, তিনি নির্বাচনের আগেই পদত্যাগ করতেন। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কিন্তু আসিফ নজরুল আজকে স্বীকারই করে নিলেন যে বিদেশিরা এখনো ভোটের একদিন আগেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সবাইকে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কথা বলছে। তখনই আসিফ নজরুল বলছেন এই বিদেশিরা আজকে ভোটের একদিন আগেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, সেই ব্যাপারটা তিনি এক অর্থে স্বীকার করে নিয়েছেন। উপদেষ্টা পরিষদে শেষ কার্যদিবসে এসেও যখন আনুষ্ঠানিক নির্বাচনের আগে শেষ কার্যদিবস পার করলেন, সেই শেষ কার্যদিবসে এসেও তিনি নানাভাবে নানা দিক থেকে আওয়ামী লীগের আতঙ্ক, আওয়ামী লীগের গন্ধ দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। চলুন আসিফ নজরুলের আজকের বক্তব্যগুলো জেনে নিই যে আওয়ামী লীগ সম্পর্কে নতুন তথ্য তিনি কি দিলেন। এক ধরনের আতঙ্কের মধ্যে তিনি রয়েছেন, সেটাও তিনি জানালেন। তিনি কেন আতঙ্কে থাকবেন, কি এমন তিনি করেছেন যে আওয়ামী লীগের জন্য তাকে আতঙ্কের মধ্যে থাকতে হবে? যে আসিফ নজরুলকে আমরা দেখেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর সাহিত্য মূল্য নিয়ে শেখ হাসিনার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতেন এক সময়। উপদেষ্টা আসিফ নজরুল এরই মাঝে লাল পাসপোর্ট জমা দিয়েছেন এবং লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা গণমাধ্যম সূত্রে নিশ্চিত হয়েছে। দৈনিক কালবেলা কি বলছে দেখুন। কালবেলা বলছে অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ অন্তর্বর্তী তার সরকারের সদস্যদের নাকি হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ, এই ভয়ঙ্কর অভিযোগ করছেন। আর নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ রয়েছে। শুধু তথ্য থাকলে তো হবে না, প্রমাণ থাকতে হবে, যে প্রমাণ নিশ্চয়ই তার কাছে রয়েছে। তিনি কি প্রমাণ হাজির করলেন চলুন একটু জেনে দেখি। শুধু মুখেই বললেন নাকি কোনো প্রমাণ হাজির করলেন? আইন, বিচার এবং সংসদ বিষয়ক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন। আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন। বৈঠকটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে হয়েছে। আসিফ নজরুল বলেছেন নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুললে তিনি জানান জোর করে কাউকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগকে আনতে হলে জোর করে আনতে হবে। আওয়ামী লীগকে এমনি আনা যাবে না, তাদেরকে জোর করতে হবে। জোর করে কাউকে আনা সম্ভব নয়, সেটা তিনি বলেছেন। আওয়ামী লীগের কারো মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি, এই অভিযোগ করছেন তিনি। বরং তারা বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন। আওয়ামী লীগ বিদেশে থেকে এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন, আসিফ নজরুলরা যারা আছেন, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছেন, সেই অভিযোগ তিনি করছেন। তিনি আরও বলেন জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার চলছে এবং দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তবে ওই সময়ের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক কোনো বক্তব্য এখন পর্যন্ত দিতে দেখা যায়নি। এই যে যে ব্যাপারগুলো বললেন, অর্থাৎ আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো অনুশোচনা করেনি, কোনো সরি বলেনি, তাদেরকে নিয়ে কিভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে তাদেরকে তো আর জোর
জোর করে আনা যাবে না। তারা রিকনসিলিয়েশনের কথা যেটা বলা হচ্ছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে সেই ব্যাপারটা ভাবা যেত যদি আওয়ামী লীগ সরি বলতো, তাহলে তাদেরকে নিয়ে তারা যদি বর্তমান কাঠামো বর্তমান যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়ায় নিজেদেরকে সামিল করতে চাইতেন আগের কর্মকাণ্ডের জন্য সরি বলে, তাহলে তাদেরকে নিয়ে এগোনো যেত। এই ব্যাপারগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং তিনি মূলত আওয়ামী লীগকে একেবারে ধুয়ে দিয়েছেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার কোনো প্রসঙ্গ নেই। বিদেশিরা আজকে ভোটের একদিন আগেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, সেই ব্যাপারটা তিনি এক অর্থে স্বীকার করে নিয়েছেন। কিন্তু আমাদের উপদেষ্টাদের বহুজনকে গত কিছুদিন ধরে লাগামহীনভাবে বলতে শুনেছি যে বিদেশি কোনো চাপ নেই, কোনো চাপ, এবং সরকারের প্রেস উইং থেকেও কোনো মানে বারবার বলা হয়েছে কোনো ধরনের কোনো চাপ নেই। কিন্তু আসিফ নজরুল আজকে স্বীকারই করে নিলেন যে বিদেশিরা এখনও ভোটের একদিন আগেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সবাইকে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কথা বলছে। তখনই আসিফ নজরুল বলছেন আওয়ামী লীগ বিদেশে থেকে আমাদেরকে মারার প্ল্যান করছে, আমাদেরকে মারার নির্দেশ দিচ্ছে। তার মানে আসিফ নজরুল মানে নিরাপদ নয়। তার মানে কি ব্যাপারটা এরকম যে লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট তারা দ্রুত নিচ্ছেন এবং দ্রুত বিভিন্ন দেশে ভিসা করিয়ে নিচ্ছেন, এই কারণে যে তারা যখন দায়িত্বে থাকবেন না, তাদের যখন এই বর্তমান প্রোটোকল থাকবে না, নিরাপত্তা থাকবে না, সরকারি বাড়িতে থাকতে পারবেন না, তখন কি তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন এবং সেই কারণে দেশ ছেড়ে দেবেন, বিদেশে চলে যাবেন? ব্যাপারগুলো কি সেই দিকে যাবে? আওয়ামী লীগ তাদের জন্য এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে কিংবা উঠতে পারবে, সেই বাস্তবতা আদৌ আছে? কিংবা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে কি এটা প্রমাণিত হয়েছে যে এই সরকারের উপদেষ্টারা তার দায়িত্বের মেয়াদ শেষ করলে তারা তাদেরকে নিরাপত্তাহীন করে দেবে আওয়ামী লীগ? দর্শক, আপনার কি মনে হয় আসিফ নজরুলের যে অভিযোগ, সেই অভিযোগের বাস্তবতা কতটুকু, নাকি আসিফ নজরুল নিজে থেকেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হচ্ছেন? কেউ আশঙ্কা করছেন যে শেষ মুহূর্তে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। তাহলে কি ইউনূস সরকার থাকবেন? অনেকে বলছেন যে না, ইউনূস সরকার থাকবেন, অন্য সরকার আসবে, অন্য সরকার এসে নির্বাচন দেবে, কিন্তু সেটা আরো 6 মাস 1 বছর পরে হবে। যদি এই নির্বাচনে কোনো এক পক্ষ বর্জন করে তাহলে কি হবে এর পরিণতি? যে এই নির্বাচনের ব্যাপারে তার অতীত অনেক ইতিহাস আছে, অনেক ঘাট পেরিয়ে কিন্তু এই নির্বাচনটা হচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ও অনেকে মনে করছিল যে 5 বছরের মধ্যে নির্বাচন হবে না, বিচার হবে, সংস্কার হবে। অনেকের আকাঙ্ক্ষাটা তাই ছিল। অভ্যুত্থানকারী শক্তিগুলো চাচ্ছিল যে নির্বাচন না হোক, সংস্কার বিচার হোক, তারপরে দেখা যাক, এরকম একটা অবস্থা। কিন্তু সাধারণভাবে ব্যবসায়ী, পশ্চিমারা, ভিন্ন দেশের অভ্যন্তরে একটা নির্বাচিত সরকারের জন্য চাপ তৈরি হলো। পরে এক পর্যায়ে পিছাতে এটা ফেব্রুয়ারিতে এসে ঠেকলো এবং 12ই ফেব্রুয়ারি যখন কি স্টিক হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে এই নির্বাচন আর পেছাবে না। এখন আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে যখন কথা বলছি, 10ই ফেব্রুয়ারি, 12 তারিখ নির্বাচন, মাঝখানে একটা দিন আছে। এরকম সময় যদি কোনো একটা পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে কি হবে? ধরেন এমনকি নির্বাচনের দিন বেলা 12টার দিকে কোন এক পক্ষ বলো যে এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, এই নির্বাচন আমরা বর্জন করলাম, তখন কি হবে? কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে। কেউ আশঙ্কা করছেন যে শেষ মুহূর্তে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। তাহলে কি ইউনূস সরকার থাকবেন? অনেকে বলছেন যে না, ইউনূস সরকার থাকবেন, অন্য সরকার আসবে, অন্য সরকার এসে নির্বাচন দেবে, কিন্তু সেটা আরো 6 মাস 1 বছর পরে হবে। কিন্তু এই নির্বাচন না হওয়ার ধকল কি পোষাতে পারবে বাংলাদেশ? সম্ভবত পারবে না। চরম বিশৃঙ্খলা এবং মারামারি কাটাকাটি হবে। খেয়াল করবেন যে বিএনপির কাছে যখন কি প্রশ্ন করা হয় এই নির্বাচনের ফলাফলকে আপনারা মেনে নেবেন, তখন তারা টেকনিক্যাল উত্তর দেয়, যদি সুষ্ঠু ভালো নির্বাচন হয় আমরা মেনে নেব। জামাতকে জিজ্ঞাসা করবেন, একই কথা বলবে। তার মানে একটা ঠেকনা কিন্তু তারা দিয়ে রাখলো, একটা অপশন দিয়ে রাখলো, যাতে তারা সেখান থেকে বের হয়ে যেতে পারে। বলবে যে হ্যাঁ, আমরা আগেই তো বলছি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন হলে আমরা সেই ফলাফল মেনে নেব, যেহেতু নির্বাচন হয়নি, ভালো নির্বাচন হয়নি, আমরা বর্জন করলাম। তখন কি হবে? মহাসংকটে পড়বে। আগে দেখেন যে সংকটটা শেখ হাসিনা তার মতন করে হ্যান্ডেল করেছে, তার একক স্বেচ্ছাচারিতার মানে বলে আর কি, এবং অনেকটা বলা যায় নির্লজ্জের মতন, জনসমর্থন নেই, পার্টিসিপেশন নেই অন্য দলের, নিজেরা একটা ভোট করে তারা চালা গেল 5 বছর, তারপরে আবার 5 বছর, তারপর আবার 5 বছর। তো এটা কি অন্য দলের পক্ষে সম্ভব? জামাত বা বিএনপির পক্ষে? অনেকে বলেন যে না, সম্ভব না। শেখ হাসিনা যা করেছে এটার আর পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে একটা মহাসংকট হবে। সেই সংকটটা কোন দিকে ধাবিত হবে, কিভাবে তার সমাপ্তি হবে, এটা কিন্তু কেউ বলতে পারছে না। কিন্তু যদি রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়, যদি পরাজয়টা মেনে নেয় কোনো পক্ষ, তাহলে রক্ষা। যদি পরাজয় কেউ মানতে না চায়,
তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা রাজনৈতিক সংকটের দিকে দেশ ধাবিত হবে। দর্শক, 12 তারিখের নির্বাচনে ভারতের অবস্থান নাটকীয় মোড় নিল। মূলত আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে। দেখেন, আলোচনার শুরুতে আপনাদেরকে যে নিউজটা আমি জানাবো সেটা জানার পরে হয়তো বা আপনিও বলবেন যে সেরকমই বোধহয় হতে যাচ্ছে। বিবিসি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বর্তমান বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে, এই দুইটা সংবাদ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে যাব। প্রথম যে সংবাদটা আপনাদেরকে দেব সেটা হলো, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত সহ 8টি দেশ। আগে আমরা তথ্যটি জানার চেষ্টা করি, তারপরে আলোচনা করি। ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইসি অর্থাৎ নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও ব্রাজিল, মিশর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর জোট ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অফ সাউথ এশিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় FEMBOSA, একে আমন্ত্রণ পাঠানো হয়। তবে এসব দেশ ও সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, হাতে সময় আছে আর মাত্র 2 দিন। এই অবস্থায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাবে এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তার মানে তারা পাঠাবে না, পাঠালে ইতিমধ্যেই তারা পাঠিয়ে দিতেন। এখন এই যে ভারত সহ 8টি দেশ এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, তাদেরকে কি করছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ইউনুস সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আমরা একটা ঐতিহাসিক কালজয়ী বিশ্বসেরা নির্বাচন করবো, আপনারা একটু পর্যবেক্ষক কমিটি পাঠান, প্রতিনিধি দল পাঠান, দেখেন আমরা কিভাবে নির্বাচন করি। তারা ওই আমন্ত্রণের জায়গায় আছে, তারা এ পর্যন্ত কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। এই যে এই তথ্যটা যে দিলাম, এই তথ্যটা আপনারা একটু মনে রাখেন। তারপরে যে তথ্যটা আপনাদেরকে দেবো সেটা হলো যে বিবিসি বাংলা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সেখানে যে বিষয়টি উঠে এসেছে তারা শিরোনাম করছে, এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে। মানে এইবারের নির্বাচন ঘিরে ভারতের আগ্রহ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রহ এবং নজর যে কারণে নিউজে আপনারা নিউজটা পড়লে পেয়ে যাবেন। ওই যে প্রথমে যে সংবাদটা জানালাম না, যে ভারত প্রতিনিধি দল পাঠাচ্ছে না পর্যবেক্ষক দল, এইটার সাথে এটা দেখেন মিল খুঁজে পাওয়া যাবে। এখানে বলা হয়েছে, বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে প্রতিবেশী ভারত যে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে, সেটা দিল্লিতে সুবিদিত। প্রতিবেশী কোনো রাষ্ট্রের একটি সাধারণ নির্বাচনে এতটা সতর্ক নজর দিল্লিতে বেশ বিরল ঘটনা। মানে ভারতের তো শুধু বাংলাদেশই না প্রতিবেশী রাষ্ট্র, আরও অনেক প্রতিবেশী রাষ্ট্র আছে। সেই প্রতিবেশী রাষ্ট্রের নির্বাচনে, বিশেষ এই 12 তারিখের নির্বাচনের দিকে ভারত যেমন নিবিড় পর্যবেক্ষণ করতেছে, এরকমভাবে ভারতের ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রের নির্বাচনের দিকে ভারত তাকিয়ে থাকে নাই, বা তারা পর্যবেক্ষণ বা কী বলে নিবিড়ভাবে এটা পর্যবেক্ষণ করেন নাই। কিন্তু বাংলাদেশের বেলা করতেছেন, এটা বিরল ঘটনা। কেন করতেছেন দেখেন, এইখানে তার প্রধান কারণ, ভারতের জন্য এমন কতগুলো নতুন বা ব্যতিক্রমী জিনিস এই নির্বাচনে ঘটতে যাচ্ছে যা বিগত দেড় যুগের মধ্যে ঘটেনি। প্রথমত 3টা কারণ তারা তুলে ধরছে। প্রথমত, এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে চলছে যাতে আওয়ামী লীগ সরকার, মানে আওয়ামী লীগ থাকবে না। মানে এটাকে তো আদৌ ইতিহাস, এটা তো ইতিহাসের পাতায় নাই যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নাই, এটাই প্রথম। ঢাকায় আওয়ামী লীগ সরকারের প্রায় অভ্যস্ত হয়ে যাওয়া দিল্লির জন্য এটি একটি নতুন বাস্তবতা, যার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের প্রস্তুতি সারতে হচ্ছে। মানে ভারত প্রস্তুতি নিচ্ছে যে পরিস্থিতি কোন দিকে যায়, কীভাবে কী হয়, এটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখানে দ্বিতীয় কারণ হিসেবে তারা তুলে ধরছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক ক্ষমতায় সরকার গঠন করতে পারবে কিনা, জামাতে ইসলাম সরকারের অন্তর্ভুক্ত হবে কিনা, সেদিকেও ভারতের সতর্ক নজর রাখতে হচ্ছে। আর 3 নম্বর কারণটা বলি, তারপরে আমরা আমাদের বিশ্লেষণ করার চেষ্টা করি। তৃতীয় কারণ হলো, জামাতে ইসলামী নতুন সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকুক, নতুন জাতীয় সংসদে তারা যে খুবই শক্তিশালী হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। বহু বছর ধরে জামাতকে প্রায় অঘোষিত রেড লাইন হিসেবে গণ্য করে আসা ভারত কিভাবে এই রাজনৈতিক দলটির সঙ্গে এখন এনগেজ করবে, সেটাও অবশ্যই দেখার বিষয়। দেখেন, তার আগে কিছু কথা আছে এখানে। এর আগে 2001 থেকে 6 পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে একটি বিএনপি জামাত কোয়ালিশন সরকার ঢাকায় ক্ষমতায় ছিল, এবং সেই পর্বে দিল্লির জন্য অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল বলা যাবে না, যদিও তারপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলেছে। এখন এই যে বিষয় দুইটা, গুরুত্বপূর্ণ নিউজ দুইটা আপনাদেরকে জানালাম, এটা দেখেন, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো যদি আপনি ক্রমিক আকারে সাজাতে থাকেন, তাহলে কিন্তু দেখা যায় যে চতুর্থ অবস্থানে থাকে জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাত ইসলাম। মানে
জনসমর্থনের দিক দিয়ে। কিন্তু এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারাই সরকার গঠন করে এরকম একটা ভাব। এখন বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে কিনা এটাও সন্দেহ ভারত করতেছে। আর জামাত ইসলামকে তো ভারত ওই যে রেড লাইন, তাদেরকে তো ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ দেখে। এবং আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হচ্ছে। পাশাপাশি দেখেন ভারত তাদের পর্যবেক্ষক প্রতিনিধি দল শুধু ভারতে নয়, 8টি রাষ্ট্র আর অন্যান্য সংস্থা তারা পাঠাচ্ছে না। তার মানে কি, নির্বাচন সম্পূর্ণ হওয়ার আগেই এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা তারা দিচ্ছে না, তারা যে বলতেছে এই নির্বাচনটা অগ্রহণযোগ্য, সেটা আগেই তারা নীরবভাবে বলে দিচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র তারা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। এখন এই বাংলাদেশে ধরেন নির্বাচনটা হয়ে গেল, যারাই ক্ষমতায় আসুক ভারতের তো একটা অবস্থান থাকবে। তাহলে ভারতের দিকে আমাদের তাকাতে হবে, ভারতের চাওয়াটা কী ছিল। এই বাংলাদেশে ইউনূস সরকারের কাছে ভারতের চাওয়া ছিল যে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু সে তো তা করলো না, ভারতের চাওয়াকে উপেক্ষা করলো। এখন আপনি যেভাবেই বলেন, তাদেরকে যেভাবেই আপনি মন্দ শব্দ ব্যবহার করে তাদেরকে সম্বোধন করেন না কেন, তারা বৃহৎ শক্তিধর একটা রাষ্ট্র। তারা বিশ্বের বুকে এমন একটা রাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে কথা বলতে পারে, পাল্টা শুল্ক আরোপ করতে পারে। সেই রাষ্ট্রের চাওয়া এটা অন্যায্য চাওয়াতে ছিল না। চাওয়াটা ছিল কি, আন্তর্জাতিক সম্প্রদায়েরও যে চাওয়া, ভারতের সেই চাওয়াই ছিল। এমনকি উন্নত শক্তিধর কান্ট্রিগুলোর যে চাওয়া ছিল নির্বাচন বিষয়ে, সেই চাওয়াই ছিল। সেগুলোকে উপেক্ষা করে ডক্টর ইউনূস যে নির্বাচন দিতে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের এরকম নাটকীয় মোড় না নেওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে আপনার মনে হয়? আমরা অবশ্যই দেখতে পারবো ভারত তো অবশ্যই স্টেপ নেবে। কি স্টেপ নেয়, পরবর্তী সরকারের সাথে তাদের সম্পর্ক স্থাপন করা, নাকি একেবারে কি বলে যে পাকিস্তানের মতো দূরত্ব সৃষ্টি হওয়া, নিষেধাজ্ঞার একেবারে বোঝা চাপিয়ে দেওয়া, যাই হোক যেটাই হোক আমরা দেখতে পাবো। তবে এইটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে অবশ্যই নির্বাচন পরবর্তী সময় পরিবেশ পরিস্থিতি দেখা ভারত স্টেপ নেবে। বিএনপি যদি সরকার গঠন করে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ক্ষমতার পালাবদল ঘটে যায়, কেন্দ্রীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিতে পালাবদলের মাধ্যমে, তাহলে তিনি যে বড় ধরনের বিপদে পড়বেন সে বিষয়ে শঙ্কা থেকে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার এক রকমের যোগাযোগ শুরু হয়, তাকে একটা রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়ার বিষয়। তখন পত্রপত্রিকায় এ খবরও বের হয় যে ডেনমার্কে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার রীতিমতো ডেনমার্ক সরকারের কাছে প্রস্তাবনাও পাঠিয়েছে। যেই বিষয়টি একটা আনুষ্ঠানিক ফয়সালা হতে সাধারণত 3-4 মাস লেগে যায়। নভেম্বর মাসে সে খবর মানব জমিন সহ বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে তখন বের হয় এবং তখন উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন যে তিনি এ কথাকে গুজবও বলবেন না, সত্যও বলবেন না, যার ফলে বুঝতে বাকি থাকে না যে নিয়াজ আহমেদ খানকে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে সরকারের ওপর কোনো বিশেষ শক্তিশালী রাজনৈতিক পক্ষের থেকে চাপ আছে। এহেন নিয়াজ আহমেদ খান নির্বাচনের একদিন বাকি থাকতে পদত্যাগ করলেন এবং তিনি বললেন যে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদ থেকে সরে দাঁড়াতে চান, কারণ তিনি মনে করেন যে আগামীর যে প্রশাসন আসছে তারা যাতে নিজ ইচ্ছায় বা নিজ পছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও সাজিয়ে নিতে পারে, সেজন্যই তিনি সরে দাঁড়াতে চান। মানে এখন এই ঘটনা থেকে কি ইঙ্গিত পাওয়া যায়? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের কাছে কি এখন এমন খবর আছে 12 তারিখের নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করছে না, জামায়াতে ইসলামী প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ও দখলে রাখতে পারবে না, কারণ জাতীয় নির্বাচনে বড় ধরনের বদল ঘটে যাচ্ছে? ছাত্র শিবির সভাপতি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে। ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে কাদের হাতে দেশ তুলে দিতে চান জনগণ, সেটা কিন্তু জনগণকে ভেবে দেখতে হবে। কারণ তিনি বলেছেন যে যদি জামায়াতে ইসলামী বিজয়ী হয় তাহলে তারা শুধু শুকরানা নামাজ আদায় করবেন, আর কোনো রকম বাড়াবাড়ি তারা করবেন না, এটা তাদের একটা দলীয় সিদ্ধান্ত, কাউকে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। কিন্তু তিনি ওই ফেসবুক স্ট্যাটাসে লিখছেন ছাত্র শিবির নেতা যে অন্য দল ক্ষমতায় এলে জয়ের দিন রাতেই রাস্তা বন্ধ করে বিজয় মিছিল হবে, বিরোধী মতের উপর আক্রমণ হবে, বাড়িঘর ভাঙচুর, ঘের বেড়া দখল হবে, সন্ত্রাসে ছেয়ে যাবে গোটা জনপদ, ক্যাম্পাসের হল দখল হবে, অন্য ছাত্র সংগঠনগুলোকে ট্যাগ দিয়ে নির্যাতন ও ক্যাম্পাস ছাড়া করা হবে। তার মানে এই আতঙ্ক কি ছাত্র শিবির এবং জামায়াতপন্থী প্রশাসনের বিভিন্ন পদে থাকা ব্যক্তিবর্গের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতোই ছড়িয়ে পড়েছে, ছাত্র শিবির নেতৃবৃন্দের ভেতরেও ছড়িয়ে পড়েছে? তারা এখন সত্যি ভাবছেন বা তাদের কাছে যে খবর সে খবর অনুযায়ী তার মানে জামায়াতে ইসলামী বা 11 দলীয় জোট তারা নির্বাচনে এমন কোনো ফলাফল করতে পারছে না যার ফলে তারা বিএনপির এই বিজয় উৎসব থেকে বিএনপিকে ঠেকাতে পারবে? এবং ছাত্র শিবির সহ ছাত্র শিবির পন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য বা যিনি কিনা ছাত্র শিবিরকে আশ্রয় দিয়ে আসলে একটা শক্তিশালী পক্ষে পরিণত করেছেন, তিনি বিশ্বাস করছেন যে ছাত্র শিবির কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না 12 তারিখের পর, কাজে তাকে ভীষণভাবে অপমানিত
হয়ে এক রকমের জানের মানে ঝুঁকি নিয়ে পালাতে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কাজেই তিনি নির্বাচনের আগেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ডেনমার্কে তার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়াটি কি ইউনূস সরকার সমাধা করতে পেরেছে? সেই চাকরিটা কি পাকা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে ডেইলি ক্যাম্পাস লিখছে যে আগে থেকেই উপাচার্যের বিদেশ চলে যাওয়ার খবর ছিল এবং সেই বিদেশ চলে যাওয়ার খবরের মধ্যেই তিনি হঠাৎ করে মঙ্গলবার এই জরুরি সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন। কোন দেশে চলে যাচ্ছেন উপাচার্য? পরিস্থিতিটা কি এতটাই জটিল হয়ে উঠেছে যে আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর নিয়োগ পেয়েছেন যে সব ব্যক্তিবর্গ বিভিন্ন প্রশাসনে, তাদের সবাইকেই কি এরকম করে পালিয়ে যেতে হবে যদি জামায়াতে ইসলামী বিজয় লাভ না করে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের হঠাৎ পদত্যাগ কি এরই প্রমাণ? তিনি কিন্তু তার একটা নিরাপদ অবস্থানের জন্য তারেক রহমান দেশে ফেরবার পরপরই তারেক রহমানের সঙ্গেও গিয়ে সাক্ষাৎ করেছেন। তারেক রহমানের ইঙ্গিতেই কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মানে সরে পড়লেন 12 তারিখের নির্বাচনের আগে? এই পদত্যাগ আর কিসের ইঙ্গিত দেয়? এই পদত্যাগ কি সত্যি 12 তারিখের নির্বাচনের ফল কোন দিকে যাচ্ছে সেই ইঙ্গিত দেয়? তবে নিশ্চিতভাবে 12 তারিখের নির্বাচনের ফলের পর যে একটা বড় অস্থিরতা তৈরি হবে বাংলাদেশে, সেই ইঙ্গিত দেয় বই কি উপাচার্যের এই পদত্যাগ। কতজন সরে দাঁড়াবেন, কতজন কত জায়গা থেকে পালিয়ে যেতে চেষ্টা করবেন 12 তারিখের নির্বাচনের পর যে কোনো রকম পালাবদল ঘটে গেলে, সেটা দেখবার জন্য শঙ্কার সঙ্গে উদ্বেগের সঙ্গে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে বই। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।